শিক্ষা নিয়ে এত উদ্বেগহীন জাতি বোধহয় পৃথিবীর কোথাও নেই। শিক্ষা যে প্রায়োরিটিতে থাকা উচিত ছিল সে প্রায়োরিটিতে শিক্ষাটা নেই। আজকে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, ঢাকার একটি স্কুল আর গ্রামের যে স্কুলে ছাত্রটি পড়ে তার মধ্যে যে শিক্ষার বৈষম্য, এই ব্যাপারটা কিন্তু কেউ উল্লেখ করলো না। প্রাইমারি স্কুলটা হচ্ছে একটা সেন্টার অফ এক্সেলেন্স। দেশের সর্বোচ্চ মেধাবী ছেলেটি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে সেও যেন ইন্টারেস্টেড হয়। আপনি যে শিক্ষা নিয়েই কাজগুলো যে করবেন, এই সিদ্ধান্তটা কেন স্যার আপনি এই সময় এসে নিলেন? যে শিক্ষা ব্যবস্থাটা সমাজের কোনো কাজে লাগছে না, কিন্তু শিক্ষা যে একটা সৃজনশীল কাজ, সেই সৃজনশীলতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর ভালো শিক্ষক পেলে কি হয় সেটা আমরা দেখেছি। আপনি বলছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি। এই ম্যানেজিং কমিটিতে যারা থাকে এরা সব দুর্ধর্ষ লোক। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা যদি দেখেন আপনি, মাস্টার্সের একটা সার্টিফিকেট আছে, শিক্ষা নাই কিন্তু। এই যে কাটাবনের এখানে নাকি পিএইচডি পাওয়া যায়, এমফিলের থিসিস তো পাওয়া যায়ই, মাস্টার্স তো গন্ডায় গন্ডায়। তাহলে এই শিক্ষা দিয়ে আমরা কি করব? বড় আন্দোলন না হলে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ফেরাতে পারবো না। আজকে আমাদের সাথে আছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি, অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক মামুন রশিদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এডকাস্ট স্টুডিওর আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? আছি। স্যার, আজকে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা খুবই আনন্দিত স্যার। সারাটা জীবন যাবৎ আপনি আমাদের দেশের মানুষকে অবলোকন করেছেন। দেশের মানুষের এই যেই চিন্তা চেতনা, সামাজিকতা, আপনার গল্পগুলো, নাটকগুলো সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের দেশের যে সামাজিক ইস্যুগুলো নিয়ে তৈরি করা। আপনি বঞ্চনার কথা বলেছেন, শ্রেণী বৈষম্যের কথা বলেছেন, নানানভাবে সেগুলো মঞ্চায়নও করেছেন স্যার। সম্প্রতি আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই চিন্তিত। একদম মানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার যেই মৌলিক পরিবর্তনগুলো হয়েছে, এগুলো নিয়ে আপনি খুবই শঙ্কিত। কি হচ্ছে শিক্ষা ব্যবস্থায়? এবং এই নিয়ে সম্ভবত আপনি একটি নাটকও তৈরি করছেন, ধারাবাহিক নাটক। তো স্যার, আপনার এই সারা জীবনের অভিজ্ঞতার ঝুলিকে কেন্দ্র করেই আপনি এই পর্যায়ে এসে অনেক দিনের একটা, সম্ভবত জেনেছি যে 25 বছর আপনি নির্দেশনা থেকে দূরে ছিলেন। আবার আপনি শুরু করলেন এবং শিক্ষা নিয়ে শুরু করলেন স্যার। কেন? আমার কাছে মনে হয়েছে যে শিক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশে। যেমন গুরুত্বপূর্ণ তেমনি অবহেলিত। আবার রাষ্ট্রের যেখানে প্রায়োরিটির দিক থেকে যদি আমরা বলি যে শিক্ষা যে প্রায়োরিটিতে থাকা উচিত ছিল সে প্রায়োরিটিতে শিক্ষাটা নেই, এটা একটা। এবং এর জন্যে অনেক লোকই দায়ী, অনেক 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 ধরনের মানুষই দায়ী। যেমন দায়ী প্রথমেই বলবো রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা যারা চালায় সেই সরকার। দ্বিতীয়ত হচ্ছে আমলাতন্ত্র, আর তৃতীয়ত হচ্ছে অভিভাবক। এই একটা জায়গায় অভিভাবকরা খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে। আর যারা সরাসরি শিক্ষক, শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তারা তো বটেই। এইরকমভাবে বিপুল সংখ্যক মানুষের যেখানে অংশগ্রহণ, সেইখানে দায়িত্বহীনতারও বিপুল, অসীম। তো এটা প্রশ্ন উঠতে পারে যে কোন ক্ষেত্রে দায়িত্বহীনতা? দায়িত্বহীনতা হচ্ছে যে শিক্ষা একটা দূরবর্তী লগ্নি। আজকে আপনি চারা গাছটা বুনলেন, এটা একটা গাছ হবে, ফল দেবে, এটা সময় লাগে। জি স্যার। এটা ধান গাছ না যে এখনই বুনলাম কয়েক মাসের মধ্যেই ধান হয়ে গেল, বিক্রি করে চাল তৈরি করা হলো, আমরা ভাত খেলাম, তা না। এটা একটা দূরবর্তী লগ্নি। এবং সেই লগ্নিটা করতে যেখান থেকে আমি চারাটা বুনছি সেই চারার যে কোয়ালিটি, তাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করে
একটা সিলেবাস বা পাঠ্যসূচি তৈরি এনসিটিভি যেটা করে আর কি, ন্যাশনাল কারিকুলাম, সেগুলোর অনেক চিন্তা ভাবনার অবকাশ থাকে। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের দেশের মানুষ কোনো কিছু খুব গভীরভাবে চিন্তা করে না, এবং একটা বিষয় নিয়ে যে রাত দিন গবেষণা করা, রাত দিন চিন্তা করা, এবং তারপরে একটা ফলাফল সেখান থেকে নিয়ে আসা। যেমন আমি খুব অন্য একটা উদাহরণ দিই। আমার দেশে মনে হয় আমাদের দেশে ট্রাফিক সিস্টেম জানে এরকম লোক একটিও নাই। যে লোকটা রাত দিন ঘুমায় না, সে ভাবে এই শহরের ট্রাফিক সিস্টেমটা আমি কি করে ঠিক করব, কি করলে ট্রাফিক সিস্টেমটা থাকবে না, এরকম ভাবনার কোনো লোক নেই। পুলিশে চাকরি করে, সে ঊর্ধ্বতন কর্মকর্তা হোক আর নিচে কনস্টেবল হোক, সে মনে করে যে এটা একটা আমার বেতন পাই, করলাম এই। কিন্তু শিক্ষা তা না, এটা সৃজনশীলতার সাথে যুক্ত, একটা মানুষের সংস্কৃতির সাথে যুক্ত, তার স্বপ্নের সাথে যুক্ত, তার চিন্তার যে প্রবাহ, বা আমরা যেটা বলতে পারি ওয়ে অফ থিঙ্কিং, সেই থিঙ্কিংয়ের সাথে যুক্ত। সেই রকম একটা বিষয়কে নিয়ে আমরা খুব দায়িত্ববানের পরিচয় দিইনি। আমরা ক্রমাগতভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আসছি। একের পর এক কমিশন হয়েছে, জি ডক্টর কুদরতে খুদা কমিশন, তারপরে আরও অনেক, মজিদ খান একটা কমিশন করলো, এরপরে আরও গোপনে বা প্রকাশ্যে নানান ধরনের কমিশন হচ্ছে, সেগুলো এক্সিকিউট হচ্ছে, এবং এগুলো এক্সিকিউট করে কী লাভ হচ্ছে বুঝতে পারছি না। এবং শিক্ষক যিনি সরাসরি শিক্ষা দেবেন, তার কোনো মর্যাদাও তৈরি হয়নি। যেমন আমাদের সময়, আমরা যখন 50-এর দশকে 60-এর দশকের যারা ছাত্র, আমাদের সময় তাদের একটা সামাজিক মর্যাদা ছিল। অর্থ ছিল না, বেতন খুব কম, কিন্তু একটা প্রবল সামাজিক মর্যাদা ছিল। গ্রামের কোনো সালিশ হচ্ছে, সেখানে সবাই উন্মুখ হয়ে থাকতো মাস্টার সাহেব কি বলেন, এবং মাস্টার সাহেব যেটা বলতেন ওই মাস্টার সাহেবের কথাটাই সবাই মেনে নিতেন। এটা একটা ছিল। কিন্তু সেটাও কালক্রমে ভেঙে গেল, এবং শিক্ষক, আমার ছোটবেলায় যেসব শিক্ষককে আমি দেখেছি, তখন শিক্ষকের বেতন ছিল 22 টাকা, 25 টাকা, 30 টাকা। আমাদের হেডমাস্টার বাবু বেতন পেতেন 40 টাকা, সেটাও একসঙ্গে পেতেন না, 10 টাকা 15 টাকা করে ভেঙে ভেঙে পেতেন। এবং এরকম মেধাবী ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন ছাত্র, তার আগে একটা বোর্ড, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে ক্যালকাটা বোর্ডই ছিল। তো সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশন পাওয়া ছাত্ররা গিয়ে শিক্ষকতা করত স্কুলে। এবং একটা তো হলো যে এই শিক্ষকতার কাজটি খুব ভালো করতেন হিন্দু সম্প্রদায়ের লোকরা, এবং 47-এর দেশ বিভাগের পরে বিপুল পরিমাণে হিন্দুরা দেশত্যাগ করে চলে যায়, সেখানে একটা শূন্যতা তৈরি হয়। আর শিক্ষা নিয়ে পাকিস্তান আমলেও প্রচুর উদাসীনতা, ব্রিটিশ আমলেও উদাসীনতা। স্কুল করেছে, স্কুলের বেতন, স্কুলের যে আসবাবপত্র লাগে, শিক্ষকের বেতন লাগে, এগুলো বেমালুম ভুলে গিয়েছে। তবে কিছু হিন্দু মুসলমান জমিদার মিলে তারা কিছু ব্যবস্থা মানে স্কুল চালাতেন, সেটাও খারাপ না। কিন্তু এর মধ্য থেকেই ভালো ভালো ছাত্র গ্রামের স্কুলে, যেমন আমি যে গ্রামের স্কুলে পড়েছি, টিনের ঘর, তার নিচে হচ্ছে ওই বেড়া, বাতা মানে বাঁশ দিয়ে তৈরি বেড়া, ওখানে শিয়ালও থাকতেছে, কুকুরও থাকছে, আবার আমরা যথাসময় যে ক্লাসও করতাম। এইরকম একটা স্কুলেও আমরা তখনকার দিনে ভালো রেজাল্ট করেছি। এবং আমরা যখন
ওই রকম একটা গ্রাম থেকে পাশ করে ঢাকা কলেজে বা নটরডেম কলেজে ভর্তি হতে এসেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। ঢাকার যে ছাত্রটি, সেও যেরকম তার মেধার দিক থেকে যে জায়গায়, আমরাও মেধার দিক থেকে প্রায় কাছাকাছি। তার এক্সপোজার বেশি, আমাদের এক্সপোজার কম, এটা ছিল। আজকে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, সেখানে ছাত্ররা এই বৈষম্যটা কেউ বলল না যে আজকে ঢাকার একটি স্কুল বা ক্যাডেট কলেজ আর গ্রামের যে স্কুলে ছাত্রটি পড়ে, তার মধ্যে যে শিক্ষার বৈষম্য, এই ব্যাপারটা কিন্তু কেউ উল্লেখ করলো না। এটা তো একটা বড় ধরনের বৈষম্য। আরেকটা যেটা মারাত্মক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে আমাদের পাবলিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সাধারণ আর এক সাধারণ শিক্ষা বাংলায়, বাংলা, ইংরেজি তো করেছে, ইংলিশ ভার্সন। আবার ধরেন যে একই সঙ্গে ইংলিশ স্কুল, ইংলিশ মিডিয়াম এ লেভেল, ও লেভেল চলছে, আবার প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। এটা একটা, আগে ছাত্র সংখ্যা কম ছিল, এখন প্রবলভাবে একেবারে জেলা পর্যায়েও এই ইংরেজি স্কুল হয়ে গেছে, তারও নিচে কিন্ডারগার্টেনও হয়ে গেছে। আর এইদিকে আরবি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, ধর্মভিত্তিক শিক্ষা, এইটার ব্যাপক প্রসার। বিশেষ করে কওমি মাদ্রাসা আসার পর এটার ব্যাপক প্রসার। তাহলে 3টি ছাত্রের যদি মাইন্ডসেট আমরা চিন্তা করি, 3 রকম। একটা পাবলিক স্কুল, বাংলায় পড়ালেখা, প্রাইভেট ইংরেজিতে পড়ালেখা, তার স্বপ্নও আলাদা, এই দেশে থাকবে না, অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইংল্যান্ড কোথাও গিয়ে লেখাপড়া করবে। এটা গেল একটা সামগ্রিক মূল্যায়ন। এখন যেটা হচ্ছে যে আমরা যদি সিলেবাস নিয়ে ভাবি, আমরা পড়তাম মদন মোহন তর্কালঙ্কারের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এর সহজ বাংলা এবং মানে ভার্নাকুলার যেটাকে বলি আমরা ইংরেজদের ভাষায়, হ্যাঁ, সেটার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা। এটা পড়লে মোটামুটি বাংলা ভাষা, লেখা, পড়া একটা ভালো সূচনা হয়। আচ্ছা, তারপরে আমাদের সময় লেখাপড়ার এত প্রেশারও ছিল না। কোন ক্লাস থেকে ইংরেজিটা শুরু হবে, যেমন আপনার জেনেটিক সায়েন্স যেটা বলে, সেটা হচ্ছে যে একটি বাচ্চার জন্মের 2 বছরের মধ্যে তার ল্যাঙ্গুয়েজ মেশিনটা খুলে যায়। মাতৃভাষার যে ল্যাঙ্গুয়েজ মেশিনটা, এটা খুলে যায়। আর ইংলিশ বিদেশি কোনো ভাষা গ্রহণ করতে হলে তাকে ওয়েট করতে হয় 5-6 বছর। কিন্তু যে ছেলেটি প্রথমেই তার ল্যাঙ্গুয়েজ মেশিন খোলে নাই, মাতৃভাষাটাই সে শুধু জানার কথা, সেই সময় তাকে ইংরেজি স্কুলের প্লে গ্রুপ বা নার্সারিতে ভর্তি করে দেওয়া হলো। যেসব পরিবারে দেখেছি যে যারা এই ইংরেজি স্কুলে ছেলেমেয়েদের পড়িয়েছে, তারা পরবর্তীকালে তারা ওই সন্তানের সাথে মা বাবার আত্মীয় স্বজনের যে সম্পর্কটা হয়, এটা হয় না, দুর্বল থাকে, এটা মিস হয়ে মিশতে যায়, পারে না তারা, যেহেতু ভাষাগত একটা মানে, এবং একটা মিসিং লিঙ্ক তৈরি হয়। একইভাবে আরবিতে যারা পড়ছে, তারাও এক ধরনের মানসিকতা নিয়ে বেরিয়েছে। এখন এই সিলেবাসগুলো যারা করেন, তারা কি ভেবে করেন? আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। একবার প্রাইমারির সিলেবাস করার জন্যে একটা কমিটি হয়েছিল, আমাকে একটা কমিটিতে রেখেছিল। আমি দেখলাম যে একটা বাংলা করেছে, ইংরেজির বাংলা,
স্কুলের, একদম প্রাইমারি স্কুলের ছাত্রদের। তা আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম যে এই বাংলাটা কোথায় পেলেন? এত কঠিন বাংলা, এটা তো ইংরেজির চেয়েতেও কঠিন, কোথায় পেলেন? উনি বলেন না, পরে লাঞ্চের সময় আমাকে বললেন যে আপনি অনেক প্রশ্ন করছেন, অনেক কিছু করছেন, আমাদের উপায় থাকে না, ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে দিয়ে এগুলো করিয়েছে। আচ্ছা। ওয়ার্ল্ড ব্যাংক সামান্য কিছু টাকা দেয়। তাই আমি বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক করালেও আপনারা মেনে নিলেন? উপায় থাকে না, তারা চাপ সৃষ্টি করে, টাকা দেয়। এখন কথা হচ্ছে, আমার দেশের বাংলা সিলেবাস কি হবে এটা যদি ওয়ার্ল্ড ব্যাংক ডিসাইড করে, বিপদ। আমি শিশুদের একটা প্রোগ্রামের হেড রাইটার ছিলাম, সেটা হচ্ছে সিসেমপুর। জি। দেখেছেন বোধহয় আপনারা, জি, না? দেখেছি। সিসিমপুর নিয়ে প্রতি রাত্রে আমার নিউ ইয়র্কের অফিসের সাথে ঝগড়া হতো। তারা এক ধরনের চেষ্টা করতো চাপিয়ে দিতে। আমি বলি, তুমি আমার সংস্কৃতি, আমার দেশ, আমার ভাষা, আমার মানুষ, এটা কি তুমি আমার চেয়ে ভালো বোঝো? তাহলে আমাকে বাদ দাও। আর ভালো যদি না বোঝো, তাহলে আমি যেটা বলছি এটা করতে হবে। এবং ঝগড়াঝাটি করে দেখবেন ওখানে যে ক্যারেক্টারগুলোর নাম আছে, সবই আমাদের ট্র্যাডিশনাল, টুকটুকি, হালু, ইকরি। তো এইগুলো ওই অনেক কষ্ট করে তখন আমাকে করতে হবে। যাই হোক, ইন দ্য লং রান 2.5 বছর 3 বছর আমি ছিলাম। তারপরে এগুলো ফাইনাল টাইনাল হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি। প্রতিটি স্ক্রিপ্ট তারা নিউ ইয়র্ক থেকে দেখতো। তো আমার সময় প্রত্যেকটা স্ক্রিপ্ট নিয়ে ঝগড়া হতো, ঝাঁটি হতো যে আমি আমার সংস্কৃতির থেকে যা উৎসারিত নয় সেটা তো আমি করবো না। স্যার, আপনি বলছিলেন যে একটা রাষ্ট্রীয় উদাসীনতা, যে জায়গাটা আপনি বলছিলেন যে ব্রিটিশ আমলেও উদাসীনতা ছিল এবং পাকিস্তান আমলেও তাই ছিল, এবং বর্তমান সময়েও আপনি দেখেছেন যে স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময়ে এডুকেশনের যে উদাসীনতা, সেই জায়গাটা স্যার দেখেছেন। শিক্ষকদের যেই সামাজিক অবস্থান, সেই সময়কার সামাজিক অবস্থান এবং এই সময়কার সামাজিক অবস্থান, এটা নিশ্চয়ই একদিনে স্যার হয়ে যায়নি। এটার জন্য যেমন অনেকেই বলেন যে এটা শিক্ষকরা আসলে কম দায়ী নয়, শিক্ষকদের এক ধরনের কোচিংয়ের যেই ট্রেডিশন, সেটাও হয়তো একটা রিজন হতে পারে। আপনার কাছে এই যে লম্বা সময় ধরে আপনি দেখছেন, অবলোকন করছেন, অনেক চরিত্রের মধ্য দিয়েও ফুটিয়ে তুলেছেন, শিক্ষকদের সেই অবস্থানটা সেই 50-60-এর দশক এবং যদি এখনকার জায়গাগুলোর যে দুর্বলতাগুলো যদি আমরা দেখি, এইটার কারণগুলো স্যার আপনি কিভাবে? কারণটা একটা হলো যে ভালো ছাত্ররা, যারা মেধাবী ছাত্র, তারা শিক্ষকতায় আসেনি। একটা সময় এসেছে, কিন্তু আমাদের স্বাধীনতার পরে তারা আর আসেনি। না আসার ফলে ওই যে ফিল আপ দি ব্ল্যাঙ্ক, এর ফলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, শিক্ষকদের যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের ক্ষেত্রে প্রবল দুর্নীতি হয়েছে। খুবই মানে মেধাহীন কিছু লোক প্রাইমারি স্কুলে ঢুকে গেছে। আবদুল্লাহ আবু সাইদ একটা ইয়েতে বলছিলেন যে যার একটা দোকান দেওয়ার ক্ষমতা নাই, যার একটা ছোটোখাটো চাকরি পাওয়ার ক্ষমতা নেই, সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে। এটা আমারও নিজের চোখে দেখা। খুবই অযোগ্য লোকরা প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে। আর যে প্রাইভেট স্কুলগুলো, গভর্নমেন্ট স্কুল তো মাত্র নামে মাত্র কটা, সব জেলায় একটা করে ছিল, এখনও বোধহয় তাই আছে নাকি, আমার, হ্যাঁ এখনও তাই আছে। তো এখন ধরুন যে এই যে রিক্রুটমেন্টটা, আমার হাতে যদি অপশন না থাকে, তাহলে আমি রিক্রুটমেন্ট করবো কীভাবে? ভালো ছাত্র পাচ্ছি না। এরপর একটা সময় আসলো যখন দেখা গেল যে একটু বেতন টেতন বাড়ানো হচ্ছে, একটু বেটার সিচুয়েশন আসছে, সেটাই বা কত? অন্য প্রফেশনের তুলনায় তো স্টিল অনেক লো। হ্যাঁ, না, হ্যাঁ, কত? এবং আমরা যদি ধরে নিই, আপনি জাপানের যদি এক্সাম্পল দিই, কোরিয়ার এক্সাম্পল দিই, বিভিন্ন জায়গার, যে
আপনার প্রাইমারি স্কুলটা হচ্ছে একটা সেন্টার অফ এক্সেলেন্স। জি স্যার। সেখানে দেশের সর্বোচ্চ মেধাবী ছেলেটি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, শিক্ষক হবে, সেও যেন ইন্টারেস্টেড হয়। এবং প্রাইমারি স্কুলের পরবর্তীকালে মাস্টার্স পাস, গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন আছে তারাও কিন্তু এই শিক্ষকতায় গিয়েছে মানে একটুখানি বেতন বাড়িয়েছে। আমার কাছে মনে হয় না যে সেটাও খুব ভালো একটা কিছু হয়েছে। তবু বেশ কিছু মাস্টার্স পাস ছাত্রছাত্রীরা এই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে গেছে। এবং এটা নিয়ে তো আমি বহুবার পত্রিকায় লিখেছি যে 16 লাখ টাকা দিয়ে যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক চাকরি নেয়, তার প্রথমেই তো তার মেরুদণ্ড ভাঙা। এই 16 লাখ টাকা তার উঠাতে হবে। এই 16 লাখ টাকা এই শতাব্দীর প্রথমে 2002-2003-এ ছিল 3 লাখ টাকা। এটা বাড়তে বাড়তে চরম অবস্থা হয়েছে গত সরকারের আমলে। ঘুষের ঘুষের ইনফ্লেশন হয়েছে। এখন ধরেন যে ওই জায়গাটাই যদি, যেমন আমাকে অনেকেই বলে, আমার এত দুঃখ হয়, অনেক ছাত্র বলে যে স্যার এই অঙ্কটা মাথায় ঢুকে না, গেল অঙ্ক ঢুকলো না, ইংরেজি ঢুকে না। তা আমি পরে জেনেছি ওখানে অঙ্কের শিক্ষক নাই ভালো, ইংরেজি শিক্ষক নাই। কাজেই আই গোজ অ্যান্ড হি গো, এগুলো এরা লেখে, কারণ ভালো শিক্ষক পায়নি। আর ভালো শিক্ষক পেলে কি হয় সেটা আমরা দেখেছি গ্রামে। আমরা অঙ্কে অসংখ্য লেটার, কেন? অঙ্ক এবং ইংরেজি কিন্তু বাংলা ভাষার চাইতে সহজ, যদি বেসিক গ্রামারটা ঠিক মতো করা যায়। আর অঙ্ক তো আরো ইন্টারেস্টিং। অঙ্ক যদি একবার অঙ্ক ঠিক মতো মাথায় ঢোকে, কিচ্ছু না, যোগ বিয়োগ পূরণ ভাগ, যদি শিক্ষকরা প্রপার ট্রেনিংটা দিতে পারে তাহলে কিন্তু আর শিক্ষার্থী মজা পেয়ে যাবে। অঙ্ক করতে আনন্দ হয়, আমাদের আনন্দ হতো, অঙ্ক করতে আনন্দ হতো। এবং সেই অঙ্ক যদি শিক্ষক যদি প্রাথমিক পর্যায়ে অঙ্কটাকে ঠিক মতো করাতে না পারে, ঠিক মতো বাচ্চাদেরকে যদি বোঝাতে না পারে, সারা জীবনই মিলবে না অঙ্ক। আপনার এই যে সরল অঙ্ক করেছি আমরা, রেজাল্ট হবে হয় 1 নাহলে 0। এখন কোন একটা জায়গায় যদি সে ভুল করে, হ্যাঁ, যোগের জায়গায় বিয়োগ মনে করে বা পূরণের জায়গায় ভাগ মনে করে, তাহলে এই অঙ্ক সারা জীবনে মিলবে? শুধু কি এই যে মেধাবী শিক্ষকদের অভাবেই কি তাহলে আমাদের যে শিক্ষকদের সোসাইটিতে ভ্যালু কমে যাওয়া, এটাই কি স্যার রিজন, নাকি এর পিছনে আরো রিজন আছে আরো স্যার? রিজন আছে। আরেকটা ভয়াবহ রিজন হচ্ছে ম্যানেজমেন্ট। আমি একবার চট্টগ্রাম থেকে আসছিলাম ট্রেনে, আমার পাশেই দুই ভদ্রলোক বসছেন। আমি ধরে নিছি যে এরা ঠিকাদার হবে, তাদের হাতে ওই ঠিকাদারের ব্যাগ অমুক তমুক। পরে আমি কিন্তু আলাপ করতেছে শিক্ষা নিয়ে, মানে শিক্ষকদের পারফরমেন্স নিয়ে। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনারা কি করেন? তো একজন বললেন যে উনি শিক্ষা অফিসার, আরেকজন বললেন উনি অডিট অফিসার, অডিটে গেছে। এবং ফেনী স্টেশন না কোন স্টেশনে আসার পর দেখলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মহা খাতির, প্রায় তাদেরকে মিছিল করে নিয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি ধারণা হয়েছিল যে এরা কন্ট্রাক্টর, আচরণে, কথাবার্তায়, তার ব্যাগটাও যেটা আছে সাথে ওইটাও কন্ট্রাক্টরের ব্যাগ। তো এই হলো একটা সরকারি ম্যানেজমেন্টের দিক। আরেকটা হচ্ছে বেসরকারি ম্যানেজমেন্ট।
যেমন এই ম্যানেজিং কমিটিতে যারা থাকে এরা সব দুর্ধর্ষ লোক সব, এবং স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা সেক্রেটারি বা মেম্বার হইতে পারলে স্কুলের যে উন্নয়ন খাতায় যে টাকাটা আসে এই টাকাটায় তারা ভাগ বসায়, এবং তারা শিক্ষক চুজ করে। এমপিও ভুক্ত যে সমস্ত জায়গায় সেখানে তারা শিক্ষক চুজ করে, এবং আমি অবাক হয়ে গেলাম যে একটা দপ্তরিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হয়। তার মানে টোটাল সিস্টেমটা একেবারে টপ টু বটম করাপ্টেড, ম্যানেজমেন্টের দিকটা। আর অভিভাবকের কথা বলেছি, অভিভাবকরা খবর নেয় না, সে খালি ভাবে যে আমার ছেলেটা পাশ করলো এই, এবং সে টাকা ঢেলে যাচ্ছে ওই কোচিং সেন্টারের পিছনে, বিভিন্ন জায়গায় টাকা ঢেলে যাচ্ছে। কিন্তু এই যে অভিভাবকের যে কনসার্ন, তার যে উদ্বেগ স্কুলটাকে নিয়ে, শিক্ষাকে নিয়ে, এটা নাই। অর্থাৎ কমিউনিটি স্কুলটাকে ওন করছে না, যেটা আমাদের সময় ছিল। স্যার এইখানে একটু স্যার আমরা মানে আপনি আগেও বলেছেন এখনও বললেন যে 60-এর দশকে বলি বা তারও আগে বাংলাদেশে এই ভূখণ্ডে যত শিক্ষা প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠিতই হয়েছে কমিউনিটির মাধ্যমে। হয়তো কোনো দানশীল ব্যক্তি তৈরি করেছেন কিংবা স্থানীয় মানুষজন টাকা পয়সা জমিয়ে তৈরি করেছেন। যখন এই স্কুলগুলোর দায়িত্ব কিছু কিছু ক্ষেত্রে সরকার নেওয়া শুরু করলো, বা এখন অনেকাংশে এমপিভুক্ত বা বই দেওয়া বা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, ভবন দেওয়া, নানান কাজ সরকার করছে। আংশিক একটা কন্ট্রিবিউশন সরকার করছে, কিছুটা হয়তো বা তারা নিজেরা বেতন ভাতার মাধ্যমে করে। কিন্তু এই কমিউনিটি দায়িত্ব নিয়ে যে প্রতিষ্ঠান তৈরি করতো এখন সেই কমিউনিটি স্কুল থেকে সরে গেলে কেন? রাজনীতি এখন হচ্ছে কি, সত্য কথা যারা বলে তাদের যে উচ্চ কণ্ঠ ছিল ওইটাকে নামিয়ে নেওয়া। এখন সত্যবাদী একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে স্কুলের এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে স্কুলের পারফরমেন্সের উপরে নাম্বার দেওয়া হবে। আমি তখন মাউসির ডিজিকে জিজ্ঞেস করলাম, আপনারা যে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ওই স্কুল কমিটির যে চেয়ারম্যানের ছেলেকে ফেল করে দিতে পারবেন? এই মোরাল, এই সাহস আছে? ছিল এক সময়, সেটা নষ্ট হয়ে গেছে। এক সময় ছিল, তারা চ্যালেঞ্জ করতো, শিক্ষকরা চ্যালেঞ্জ করতো, সোসাইটির যত বড়ই হোক না কেন, তুমি তোমার ছেলের পরীক্ষার খাতা সে যা পায়, যেটা ডিজার্ভ করে সেটাই সে পাবে, আর কিছু পাবে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোতে নানানভাবে ঘুণ ধরেছে। তো এইটা কিভাবে ঠিক হবে, এটা বৃহৎ রাজনৈতিক প্রশ্ন। যে আমাদের যে সরকার, সেই সরকার যে সরকারই আসে, সে শিক্ষার ব্যাপারে কতটা সিরিয়াস। স্যার আপনি প্রথম দিকে বলছিলেন যে শিক্ষা একটা মানে লম্বা বিনিয়োগ বা লগ্নি। হ্যাঁ, আমাদের দেশের সরকার ব্যবস্থা তো 5 বছর মেয়াদি। একটা সরকার যখন কোনো কিছু পরিকল্পনা করে, সে স্বাভাবিকভাবেই চায় যে সেটা বিনিয়োগটা ওই তার শাসনামলেই রিটার্নটা পেতে। তো শিক্ষায় আপনি বিনিয়োগ করলেন, এখন 10 বছর 15 বছর পরে সেই রিটার্নটা পাবেন। এটা তো রাষ্ট্রের রিটার্ন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সরকারের রিটার্ন সে হয়তো ভাবে না। এটা কি একটা বড় কারণ কিনা যে আমরা শর্ট টার্ম গোলগুলো নিয়ে থাকি, লং টার্ম গোল নিতে পারছি না, শিক্ষায় বড় বিনিয়োগ করতে পারছি না? এটা কি একটা বড় কারণ আপনার মনে হয়? এটা কারণ না, এটা সদিচ্ছার অভাব, আমার কাছে যেটা মনে হয়। আর এই শিক্ষার সাথে আমি সরাসরিভাবে এই যে দলীয় রাজনীতিকে মেশাবো কেন? এটা তো অনন্তকালের ব্যাপার। আজকে যে ছেলেটি ভর্তি হলো, সে কিভাবে ভালোভাবে লেখাপড়া করে শিক্ষিত হয়ে সমাজের কোন জায়গায় কিভাবে সে কন্ট্রিবিউট করতেছে, এইটা তো আমার ট্র্যাক রাখা সম্ভব না। কিন্তু আমরা বুঝবো
যে আরে এই অফিসারটা সচিব, এগুলো ডিসিশন খুব কারেক্ট, খুব ন্যায়বোধ নীতিবোধের মাধ্যমে কাজ করে, তার একটা প্রপার এডুকেশন পেয়েছে সে, এটাই তো কাজ। সবাই হ্যাঁ। বুঝবে তার এবং পৃথিবীর যারা শিক্ষার ব্যাপারে সচেতন, যেমন আমি জাপানকে মনে করি, তারা, অন্য অনেক দেশই আছে সচেতন, কিন্তু জাপানকে মনে করি একটা আইডিয়াল জায়গা, যে ওরা শিক্ষাকে এমন একটা জায়গায় দিয়েছে, একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, তখন থেকে শিক্ষকদের মাথা ব্যথা যে ছেলেটার মেধাটা কোন দিকে ভালো, ইঞ্জিনিয়ার হবে না আর্কিটেক্ট হবে না ডাক্তার হবে। এখন তার জন্যে কোন কলেজে সিট খালি আছে, কোন জায়গায় পড়তে পারে সে, এবং কোন জায়গায় পড়ার পর কোন মেডিকেল কলেজে ভর্তি হবে, এই প্ল্যানিং পর্যন্ত তারা করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্লি স্টেজে এগুলো করে দেয়। এগুলো করে। এবং এগুলো করাতে একটা ছেলে যে লেখাপড়া করছে তারও সুবিধা হচ্ছে। আমার পড়ার কথা ডাক্তারি, আমারে ভর্তি করে দিল আর্কিটেকচারে অথবা আর্টসে ভর্তি করে দিল। এবং শিক্ষার যে কি ভয়াবহ চেহারা হতে পারে আমাদের দেশে, সেটা অলরেডি হয়েছে, আরও হবে। সেটার কারণ হচ্ছে যে উচ্চশিক্ষা, মানে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা যদি দেখেন আপনি, এবং এরা উচ্চশিক্ষিত মানে মাস্টার্সের একটা সার্টিফিকেট আছে, শিক্ষা নাই, কিন্তু শিক্ষা শূন্য, ইলিটারেট। আমাদের দেশের মতো অশিক্ষিত মাস্টার্স গ্র্যাজুয়েট পিএইচডি এমফিল পৃথিবীর কোথাও নেই। সার্টিফিকেটধারী অশিক্ষিত মানুষ। সার্টিফিকেটধারী অশিক্ষিত, পিএইচডি করেছে। এই যে কাটাবনের এখানে নাকি পিএইচডি পাওয়া যায়, থিসিস পাওয়া যায়। ইট ইজ ট্রু, এমফিলের থিসিস তো পাওয়া যায়ই, মাস্টার্স তো গন্ডায় গন্ডায়। তাহলে এই শিক্ষা দিয়ে আমরা কি করব? এখন এটা নিয়ে কোনো শিক্ষা কমিশন বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের কোনো উদ্বেগ, শিক্ষা নিয়ে এত উদ্বেগহীন জাতি বোধহয় পৃথিবীর কোথাও নেই। যে এই যে এত মাস্টার্স হচ্ছে, এদের চাকরি কোথায় হবে? চাকরি না হলে কোথায় যাবে? তাহলে কি করবে? এটা একটা ভাববার বিষয় না? কিন্তু স্যার শিক্ষার উদ্দেশ্য যেটা, মানে আপনারা তো স্যার একটা সময় বলেন যে শিক্ষার মধ্য দিয়ে সে আসলে মানুষ হয়ে উঠবে, আর এটা ট্রান করে হয়ে গেছে যে গ্রেড ভিত্তিক আসলে কর্মী বানানো। শিক্ষার উদ্দেশ্য কি আসলে কর্মী বানানো কিনা? আমরা, আপনি যেমনটা বললেন যে মাস্টার্সধারীদের শিক্ষা নেই, পিএইচডি এমফিলের শিক্ষা নেই, এই শিক্ষাটা কি স্যার আপনি বলছেন যে সে যথাযথ মানুষ হতে পারছে না, নাকি আসলে সে চাকরি পাচ্ছে না? এটা তো স্যার দুটা দুরকম বিষয়। যেই ইম্প্যাক্টটা স্যার সোসাইটিতেও স্যার পড়ছে, আমরা স্যার যদি একটু খেয়াল করি বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হত্যা করে। তার মানে সে শিক্ষার জায়গা থেকে সে পাচ্ছে, মানুষ হতে পারছে কিনা নাকি? আপনার আবরারের উদাহরণ দিলেই স্যার, বুয়েট হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় প্রতিষ্ঠান, সেখানেই শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো সেই জায়গাটা স্যার আমরা কি বলছি যে এই শিক্ষার মানেটা কি তাহলে? আমরা কি চাকরি পাওয়ার জন্য বানাচ্ছি, নাকি আসলে মানুষ করার জন্য তৈরি করছি? শিক্ষা আসলে এখন যেটা দাঁড়িয়েছে, এটা কোনো বড় ধরনের আন্দোলন ছাড়া এইটারে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আন্দোলনটা করবে কারা? আন্দোলনটা করতে হবে ছাত্রদের, আন্দোলনটার সাথে যুক্ত হইতে হবে শিক্ষকদের, অভিভাবকদের, এবং সেই সাথে আমরা যারা ট্যাক্স পেয়ার, জনগণ, প্রত্যেকের যুক্ত হওয়ার মধ্য দিয়ে একটা বড় আন্দোলন করতে হবে। বড় আন্দোলন না হলে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ফেরাতে পারবো না। হ্যাঁ, এবং শিক্ষা যদি ফেরত না আসে, তাহলে দেশ আজকে যেমন নৈরাজ্যের মধ্যে গেছে, এর চেয়ে বড় ধরনের নৈরাজ্য আসবে সামনে। এটা যে একটা ইস্যু ভিত্তিক ব্যাপার তা না, এটা একটা মানুষের বিবেক, এটা তৈরি করে কে? একটা মানুষের রুচিবোধ, এটা কে তৈরি করে? শিক্ষকরা তৈরি করে। আমরা শিক্ষকদের অনুকরণ করতাম, স্যার কিভাবে পায়জামা পরে,
স্যার শার্টটা কিভাবে গায়ে দেয়, এভাবে চুল কোন কাটছেন। রঙের শার্টটা পরে স্যার, এই যে শিক্ষককে অনুকরণ করা দ্বিতীয় পিতা। আমি তো আমার মনে পড়ে যে আমার বাবা কিছু কিছু কথা বলতো, বিশ্বাসই করতাম না। স্যারের কাছে যে জিজ্ঞেস করতাম যে বাবা তো এই কথা বললো, এটা কি স্যার ঠিক? এই শিক্ষক আমার কাছে মোর ইম্পর্টেন্ট দেন দি ফাদার, যে আমার জন্ম দিয়েছে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে শিক্ষকরা। এবং সেই শিক্ষকের মর্যাদা, বিশেষ করে যে কোচিং, এই যে একটা নিষ্ঠুর ব্যবস্থা, একটা কোচিং একটা বাচ্চা মেধা ধ্বংস করার জন্য যথেষ্ট। আর সে তো নিজের থেকে কোনো জেনারেট করবে না, নিজের থেকে কিছু সে শিখতে চাইবে না, সব রেডি করে দেওয়া থাকে। কিন্তু রেডি করে তো দেওয়ার ক্ষমতা ওই কোচিং সেন্টারের শিক্ষকদের নাই। একসাথে সে 100 ছাত্রকে পড়ায়, একটা ব্যাচে পড়ায়, কি শেখাবে? এবং ওই শিক্ষকটাই আবার স্কুলে শিক্ষকতা করে। সে বলে যে কি এখন বাদ দাও, সন্ধ্যার পর আইস কোচিংয়ে পড়ে দেব। এখন তাকে পড়ানো এফোর্ট করা, যে টাকা পয়সার যে অবস্থা এখন, এটাও তো অধিকাংশ অভিভাবক পারে না। কাজে অধিকাংশ অভিভাবক কিন্তু আবার সেখান থেকে তার সন্তানটি বঞ্চিত হচ্ছে। আপনি আগে একটু বলছিলেন আমাদের আলাপ শুরু হওয়ার আগে যে যখন 60-এর দশকের শেষের দিকে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের কলুষ আসলে হচ্ছে নকলের ব্যাপারটা। হ্যাঁ, রিসেন্টলি আমরা দেখেছি স্যার শিক্ষায় অটোপাস, মানে শিক্ষার্থীরা যারা মানে একটু বিদ্রোহ করছে, পড়াশোনা করতে যাচ্ছে না, তারা তাদের বিভিন্ন দাবি দেওয়াকে সরকারকে এক ধরনের চাপ সৃষ্টি করে নিজেরা, মানে আগে তো স্যার পরীক্ষায় অসৎ উপায় ছিল, এখন পরীক্ষাই নেই। হ্যাঁ, এই ব্যাপারটাকে স্যার আপনি মানে এটা খুব আসলে খারাপ। এবং কিভাবে এই দেখতে কয়েকটা অটো পাস হলো তো করোনার সময় হয়েছে, রিসেন্টলি হয়েছে। এই অটো পাস যারা হয় তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কারণ কোনো অর্গানাইজেশন তাদের চাকরি দিতে চাইবে না। ও অটো পাস বাদ। এবং অটো পাস করার ফলে তার এডুকেশনের যে কোয়ালিটি, আমরা তো শুধু শিক্ষা নিয়ে আলাপ করছি, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন সেটা নিয়ে তো বোধহয় এই জীবনে আর করতে পারবো না, যে এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভ করা যায় কীভাবে। এডুকেশন দিয়ে আরেকটা করেছে যেটা খুব ক্ষতি করেছে, আমি জানি না কোন কার মাথার থেকেই বুদ্ধি এসেছে, অবজেক্টিভ টাইপ, ওই যে ইয়েস নো এমসিকিউ। এমসিকিউ একেবারে আরো সর্বনাশ করে দিয়েছে। যে কারণে একটা মাস্টার্স পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম যখন, আমি বলতাম যে একটা চিঠি লেখো, তোমার মাকে লেখো, বাবাকে লেখো, প্রেমিকাকে লেখো, চিঠি লেখো। অধিকাংশ ছাত্র লিখতে পারে, কারণ হচ্ছে যে সে তো এমসিকিউ করে পাশ করছে, সে তো একটা এসে লেখা শেখে নাই। একটা এসে লিখলে যে তার মানসিক শ্রম যেটা হয়, হ্যাঁ, যেটা ব্রেইন স্টর্মিং যেটা হয়, সেটা তো হচ্ছে না। কাজে এটা এখন কি হবে এটা বুঝতে পারছি না, কিন্তু এটাও বুঝতে পারছি যে এটা খুবই রসাতলে গেছে। স্যার আপনার সময়ে আপনার অনেকগুলো সাক্ষাৎকার স্যার বলেছেনও, যেমন এখন যাদেরকে পাঠ্যসূচিতে পাওয়া যায় স্যার, আখতারুজ্জামান ইলিয়াস, আপনি মহাদেব শাহর কথা যদি বলি স্যার, নির্মলানন্দ গুণের কথা বলি স্যার, ওই সমসাময়িক যারা ছিলেন খুব কাছ থেকে আপনারা একসাথে আড্ডা দিয়েছেন, একসাথে অনেক কাজ করেছেন স্যার। স্যার তখনও তো আপনাদের এক ধরনের ভাবনা ছিল নিশ্চয়, শিক্ষা নিয়ে এক ধরনের চিন্তা ভাবনা আপনাদেরও ছিল, ওই আড্ডায় নিশ্চয় শিক্ষা ব্যাপারটাও চলে আসতো। স্যার এখন শিক্ষার যে অবস্থা, তখন কি স্যার ওরকম আড্ডাটাই হতো, নাকি তখন শিক্ষা নিয়ে আসলে খুব একটা ভাবতে ওই হতো না? ওই আড্ডার কথাই বলি। ওই আড্ডায় ধরুন আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, পার হয়ে গেছে, এই একজন হঠাৎ বলে উঠল আমার যাইতে হবে।
আমরা সবে জমছে আড্ডাটা, এখনই যাবা কেন? কালকে ক্লাস আছে, পরের দিন ক্লাস আছে, তার তৈরি হতে হবে। এই যে ব্যাপারটা দেখেন, এখন কি শিক্ষকরা এরকম তৈরি হয়ে ক্লাসে যায়? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় কালকে ক্লাস আমার তৈরি হতে হবে। হ্যাঁ, বিদেশে তো প্রফেসররা সময়ই পায় না, একটা ক্লাস হবে মাসে একদিন অমুক জায়গায়, সেইটার জন্য প্রস্তুতি নিচ্ছে সে 1 মাস একবার যাবত বিইং এ প্রফেসর। প্রফেসর। আমাদের এখানে প্রফেসরদের সেই সময় আছে প্রস্তুতি নেওয়ার? একটা জায়গা স্যার আপনি বলছিলেন ওখানে যে আপনি শিক্ষা শুরুই করেছিল স্যার এভাবে যে 25 বছর পরে যখন নির্দেশনায় আসলেন স্যার, তখন স্যার শিক্ষা এবং শিক্ষক এই ব্যাপারগুলো নিয়েই স্যার আপনি কাজ করতে চেয়েছেন, এবং পরবর্তী যত কাজ আপনি করবেন স্যার, সেই কাজগুলো শিক্ষা নিয়েই করবেন। স্যার আপনি যে শিক্ষা নিয়েই কাজগুলো যে করবেন, এই ধারণাটা বা এই সিদ্ধান্তটা কেন স্যার আপনি আসলে এই সময় এসে নিলেন? এটার নানান কারণ আছে। আমি উপলব্ধি আমার যে শিক্ষা ব্যবস্থাটা সমাজের কোনো কাজে লাগছে না। অর্থাৎ শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, যদিও ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা, তারা হয়তো তাদের টেকনিক্যাল এডুকেশনটাকে করছে, আর প্রশাসনিক কাজে যারা আছে তারা এক ধরনের মুখস্থ বিদ্যা প্রয়োগ করছে। কিন্তু শিক্ষা যে একটা সৃজনশীল কাজ, যে আমি শিখবো এতটুকু, কিন্তু এটাকে আমি সৃজনশীল করে তুলব, এটা মানুষের জন্য কাজে লাগবে, এই অবস্থায় নিয়ে যাব, সেই সৃজনশীলতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, আমি দেখলাম যে শিক্ষকদেরকে নিয়ে আমাদের মিডিয়াতে কোথাও কোনো কাজ হয় না। এক সময় হতো শিক্ষকরাই হিরো থাকতো, হয় শিক্ষক নাহলে ডাক্তার, এরাই হিরো থাকতো। তা আমি সেইটাই আমার কাছে অনুভব হয়েছে যে দেশের এখন বর্তমান ফার্স্ট প্রায়োরিটি, যদি আমার কাছে প্রায়োরিটি, সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা ঠিক করতে না পারলে কিছুই ঠিক হবে না, রাজনীতিও ঠিক হবে না, হ্যাঁ, অর্থনীতিও ঠিক হবে না। আমি একটা ঘটনা বলি, যে আমার এক বন্ধুর স্ত্রী মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, জাপানি, সেও জাপানি। মারা যাওয়ার পর তার ছেলে এরপর একটা স্মরণ সভা মতো করলো, সেখানে একটা ছোট্ট লেখা লিখলো, মাই মাদার আর্লি চাইল্ডহুডে আমার জন্য কি করেছে ছোটবেলায়। সে বলছে যে আমার মা আমাকে 2টো জিনিস শিখিয়েছে। একটা হলো যে ভ্যালু অফ টাইম। আপনি যদি জাপানে থাকেন জানেন যে ওখানে 7টা মানে 6:30, 7টা মানে 6টা। ব্রিটিশরা 7টা, কিন্তু জাপান হচ্ছে 1 ঘন্টা আগে। তো ভ্যালু অফ টাইম। আরেকটা শিখিয়েছে আমাকে ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানি, মানি লাগবে, কিন্তু তুমি মানিটা কিভাবে খরচ করবে। এরকম আমরা যদি আমাদের সন্তানদের এটা শেখাতে পারতাম যে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ মানি। এবং আমি যেমন একটা কথা সবাইকে বলি, যে একটা লোক যখন কথা দিয়ে কথা ঠিক রাখে আর সময় দিয়ে সময় ঠিক রাখে, ওর পক্ষে চরিত্রহীন হওয়া সম্ভব না। হ্যাঁ, তো এরকম আমরা আসলে শিক্ষা দিয়ে স্যার আমাদের পুরো জাতির চরিত্রকে মাপতেও পারি, কিন্তু স্যার আমাদের বর্তমানে মানে আমাদের শিক্ষার্থীদের চরিত্র দিয়ে তো সারা দেশের চরিত্র আসলে তৈরি হয়। শিক্ষার্থীরা এক সময় সমাজের কর্তা হচ্ছে, বিভিন্ন স্তরে তারা দায়িত্ব পালন করছে, এবং সেইখানে শিক্ষাটা যদি ঠিক থাকতো স্যার, ওই দুর্নীতিটাও হতো না, রাজনীতিটাও কলুষিত হতো না, এবং আস্তে আস্তে কিন্তু সবাই এই ফিল্টার হয়ে আসতো। স্যার আপনি অনেকবারই এই প্রসঙ্গটা এসেছে যে আপনি 60-এর দশক বা 70-এর দশক বা 90-এর দশক বিভিন্ন সময় কিন্তু আমাদের ছাত্র আন্দোলনও হয়েছে।
সেটা হোক রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বা বিভিন্ন ধরনের অন্যায়ের দাবি বিরুদ্ধে নিয়ে। গিয়ে, এই যে শিক্ষা নিয়ে এত বড় একটা আসলে পুঞ্জীভূত ক্ষোভ আমাদের সবার মধ্যে তৈরি হয়েছে, আমরা দেখছি যে আমাদের রাষ্ট্র হয়তোবা শিক্ষার সঠিক দায়িত্বটা পালন করতে পারছে না। আপনার কি মনে হয় যে এই, যেটা আপনি একটু আগে বললেন যে অভিভাবক ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে, কিন্তু শিক্ষাকে পরিকল্পিতভাবে, হ্যাঁ, এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি আন্দোলনে যথেষ্ট, নাকি আপনি একবার বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক হয়তো বা সাজেস্ট করছে, তো এই ধরনের যারা অংশীজনরা আছে, ডেভেলপমেন্ট পার্টনার যারা আসলে বলে থাকে, তারা এই আন্দোলনকে কিছু ক্ষেত্রে প্রভাবিত করে ফেলে? হ্যাঁ, করতে পারে প্রভাবিত, কিন্তু যদি একবার শুভবুদ্ধির উদয় হয়, যেমন দেখছেন ও আবুল কাসেম ফজলকের ছেলেকে যখন মেরে ফেললো, তখন তার ইন্টারভিউ নিতে গেছে, আমি ছিলাম ওখানে। তো সে খুব বিমর্ষ, তারা বললো যে আপনার ছেলে, একমাত্র ছেলে, তাকে এরকম হত্যা করা হলো এইভাবে, আপনি কি চান? প্রথমে বললেন আমি কোনো বিচার চাই না। তাহলে কি চান? শুভবুদ্ধির উদয় হোক। তো এইটাও শুভবুদ্ধির উদয় হোক, এটাই বলবেন। আমি আজকে ছবি দেখলাম একটা, যে যারা আহত হয়েছে জুলাই আন্দোলনে, তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি দিয়েছে এর আগে, এবং এটা একটা রেগুলার হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আমার কাছে প্রশ্ন, আপনি যে বলছেন 52, 62, 69, 71, 90, সবগুলি আন্দোলনেই এই ধরনের মানুষের আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু তারা কি একটা অর্থনৈতিক দাবি নিয়ে আসছে কেউ, যে আমার চাকরি দিতে হবে, আমার টাকা দিতে হবে, আমার অমুকটা দিতে হবে, তমুকটা দিতে হবে? একজন মুক্তিযোদ্ধা, সে দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধকে লালন করে, মুক্তিযুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছে, সে একটা ভাতা পায়, কিন্তু সেই সঙ্গে কি একটা ইয়েও আশা করবে, কি বলে, এই জুলাই এবং অগাস্ট আন্দোলনের এই স্বল্প সময়ের মধ্যে যা কিছু ঘটেছে, তার জন্য প্রত্যেকটার জন্য বিনিময় চাই? তাহলে সে আন্দোলনের স্পিড কোথায়? মেরিটটা কোথায়? তো আপনার যেই নাটকের প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, আপনি এই শিক্ষা নিয়ে নাটকটা লিখছেন স্যার, এখানে আপনার, আমরা যতটুকু জেনেছি যে আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে নিজে অভিনয় করছেন। তো স্যার, আপনি বলছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, বিশেষ করে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলোতে। তো আসলে এই প্রতিষ্ঠান প্রধানরা চাইলে কি এখানে একটা রোল প্লে করতে পারে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো গোড়া অবশ্যই থেকে পারে, ঠিক করার জন্য? অবশ্যই পারে, পারবে না কেন? যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ যদি ইচ্ছে করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সাথে তো কেউ ছিল না, একাই করেছে, এত বড় সংস্কারের কাজ সে একাই করেছে, কি করবে? তো এটা সম্ভব। এবং এখন আমার মনে হয় যে রাজনৈতিক দল, তাদের তো ক্রিয়াকলাপ দেখছি সব ক্ষমতা, 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 কিন্তু কেউ কি বলছে যে আমাদের সমাজটার এই অবস্থা হচ্ছে, এইটার একটু ঠিক করা দরকার। একটা দুর্নীতিপরায়ণ সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে ঠিক করা দরকার। তো এটা বলতে পারার যে স্বাধীনতা, এটা তো কারোর জন্যই নাই। আপনি এর আগে একদিন বলেছেন যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। তো সেটা শিক্ষক হোক, অভিভাবক হোক, রাজনীতিবিদ হোক, দলের হোক, বিপক্ষের দলের হোক, কেউ কিন্তু বলতে পারছে না। এটা এটা আসলে আমাদের কি এই সংস্কার বলি বা হচ্ছে আমাদের এই যে পরিবর্তন বলি। আপনি যেটা বললেন যে শুভবুদ্ধির উদয় হোক, শুভবুদ্ধি হয়তো আছে, কিন্তু উদয় হওয়ার পরে সেটা প্রকাশ করতে পারছি না। এটা আসলে সেটার একটা সময়, সময়ের অপেক্ষা কি করতে হবে? সময়ের উপর নির্ভর করতে হবে, উপায় নাই।
রাজনীতিটা যেভাবে পৌঁছে গেছে, আর তার প্রভাব সমাজেও পড়েছে। সবাই অর্থনীতি, 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 টাকা। আমরা সাথে স্যার 8 কাজ স্টুডিও, আমরা এই আলোচনায় সাধারণত শিক্ষক যারা শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষা বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে এসেছি। স্যার আপনাকে আমরা আজকে এখানে পেলাম আমাদের এই সাক্ষাৎকারে বা পডকাস্টে। তো শিক্ষা নিয়ে আপনার দীর্ঘ চিন্তার একটা কিছু অংশ আমরা হয়তো আজকে নিতে পারলাম। আশা করছি স্যার আপনি দীর্ঘজীবী হন এবং আপনি যে চিন্তাটা করছেন শিক্ষা নিয়ে বাকি সময়টা কাজ করবেন। এই জায়গা অবশ্যই। থেকে স্যার আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছেন যে শিক্ষা নিয়ে কেউ কথা বলে না, মিডিয়াতেও কোনো কাজ নেই। স্যার এটাও একটা অল্টারনেটিভ মিডিয়া। আমরা আসলে মেইন স্ট্রিম মিডিয়া না হলেও বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, এখানে আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মেও যারা সঙ্গী হবে, আলোচনায় যুক্ত হবে, আলোচনা করবে, আমরা নিজেদের মতো করে শিক্ষা নিয়ে এক ধরনের শিক্ষা মুক্তির আন্দোলনের মতোই বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলোর যে সমাধানগুলো হওয়া উচিত, সেটা জাতীয়ভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক, সেগুলোকে আমরা একটু আলোচনা করতে চাই। স্যার আজকের আপনার আলোচনা থেকে আমরা অনেক ঋদ্ধ হলাম স্যার। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আমরা চাই স্যার আপনি আমাদের জন্য আরও অনেক কিছু করুন, আমরা আপনার কাছ থেকে পেতে থাকবো স্যার। আমিও খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে স্মরণ করেছেন, কারণ আমি তো প্রথাগতভাবে ওই রকম শিক্ষার সঙ্গে যুক্ত নন। শিক্ষকতা করেছি স্যার আপনার একটা গল্প আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে সপ্তম শ্রেণীর বাংলা বইতে আছে স্যার, আপনি শিক্ষার সাথে যুক্ত না এটা বলতে চাই আমাদের, Basically, স্যার। সেই ক্ষেত্রে আপনারা যে আমাকে স্মরণ করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ স্যার। Okay.